হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ফরাসি বিপ্লবের সামাজিক কারণ নিয়ে। ঠিক আছে, তো ফরাসি বিপ্লবের পেছনে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন কারণ ছিল। তার মধ্যে আজকে আমরা সামাজিক কারণ নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে, তোমাদের পেপার 6-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে, তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে, তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো দেখো, ফরাসি বিপ্লবের সামাজিক কারণ সম্পর্কে বলা হয়েছে যে ফরাসি বিপ্লব কবে হয়েছিল? 1789 সালে। ঠিক আছে, তো 1789 সালে ফরাসি বিপ্লব ছিল ইতিহাসের একটি যুগান্তকারী ঘটনা। তো বলা যায় যে এই যে ফরাসি বিপ্লব, এই ফরাসি বিপ্লব কেবলমাত্র ফ্রান্সেই নয় তথা সমগ্র ইউরোপ এবং কি পৃথিবীর ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা ছিল। ঠিক আছে, তো এই বিপ্লবের পেছনে সামাজিক বৈষম্য বড় ভূমিকা পালন করেছিল। তো তৎকালীন ফরাসি সমাজ প্রধানত 3টে শ্রেণীতে বা স্তরে বিভক্ত ছিল। এগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো বলা যায় যে এই যে ফরাসি বিপ্লব, এই ফরাসি বিপ্লবের পেছনে মূলত তৎকালীন ফ্রান্সের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থাকে কি করা হয়? মূল দায়ী করা হয়। ঠিক আছে, যে তৎকালীন সমাজ ব্যবস্থা এই বিদ্রোহের জন্য অন্যতম প্রধান কারণ ছিল। ঠিক আছে, তো এবারে আমরা সেই সমাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করব যে তৎকালীন ফ্রান্সের সমাজ ব্যবস্থা কেমন ছিল। তো দেখো, এই ক্ষেত্রে বলা যায় যে তৎকালীন ফ্রান্সের যে সমাজ ব্যবস্থা সেটি 3টে স্টেটে বিভক্ত ছিল। ঠিক আছে, প্রথম স্টেট বা প্রথম শ্রেণীভুক্ত, তারপরে দ্বিতীয় স্টেট বা দ্বিতীয় শ্রেণীভুক্ত এবং কি তৃতীয় স্টেট বা হচ্ছে যে তৃতীয় সম্প্রদায়। ঠিক আছে, তো দেখো প্রথম স্টেটে কারা ছিল বা প্রথম স্টেট হিসেবে কারা বিবেচিত হতো, বা তোমরা এখানে দেখতে পাচ্ছ ছবিটা, আশা করি দেখতে পাচ্ছ যে এই পুরো পিরামিডটা হলো কি ফ্রান্সের সমাজ ব্যবস্থা। ঠিক আছে, তো এই পুরো ফ্রান্সের সমাজ ব্যবস্থা 3টি ভাগে বিভক্ত ছিল। ঠিক আছে, এটা 1 ভাগ, এটা 2 ভাগ, এটা কি 3 ভাগ। ঠিক আছে, তো এটা ফার্স্ট স্টেট, এটা কি সেকেন্ড স্টেট এবং এটা কি থার্ড স্টেট। ঠিক আছে, এই 3 ভাগে কি ছিল? পুরো ফ্রান্সের সমাজ ব্যবস্থা বা সমাজ বিভক্ত ছিল। ঠিক আছে, তো দেখো প্রথম স্টেটে কারা ছিল, এবারে আমরা তা নিয়ে আলোচনা করব। তো প্রথম স্টেটে ছিল যাজক। ঠিক আছে, যাজক সম্প্রদায়রা প্রথম স্টেট বা প্রথম শ্রেণীভুক্ত বা প্রথম সম্প্রদায় হিসেবে কি হতো? বিবেচিত হতো। ঠিক আছে, যাজক বা পোপরা। ঠিক আছে, তো এরা সংখ্যার দিক দিয়ে খুব কম হলেও বিপুল সম্পত্তির মালিক ছিল। তারা কোনো কর দিত না এবং উল্টো সাধারণ মানুষের উপর তাই চাপিয়ে দিত। তো এই যে প্রথম স্টেট হিসেবে কারা বিবেচিত হতো? ক্লার্জি বা যাজক সম্প্রদায়রা। ঠিক আছে, তো সমাজে তাদের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল এবং তারা সংখ্যায় বা পুরো জনসংখ্যার কত পার্সেন্ট ছিল জানো? তারা পুরো জনসংখ্যার কেবলমাত্র 1% ছিল। এই প্রথম সম্প্রদায় যারা ছিল তারা। ঠিক আছে, জনসংখ্যায় কম হলেও তাদের সমাজে যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল এবং তারা প্রথম স্টেট হিসেবে বিবেচিত হতো। ঠিক আছে, তো তাদেরকে কোনো রকম কোনো কর দিতে হতো না, উল্টো তারা সাধারণ মানুষের কাছ থেকে কোন কর নিত? টাইট কর নিত এবং তারা সমাজের বহুল বা বিপুল পরিমাণ সম্পত্তির মালিক ছিল বা বহু পরিমাণ ভূমির মালিক ছিল। ঠিক আছে, তো এই প্রথম স্টেটে কারা ছিল? যাজক শ্রেণীরা। তাদের স্থান ছিল সবার উপরে সমাজে। ঠিক আছে, এবং তাদের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল, তাদের কর দিতে হতো না, তারা অধিকাংশ ভূমি বা সম্পত্তির মালিক ছিল। এছাড়া তারা যে কর নিত সাধারণ মানুষদের কাছ থেকেই কর নিত। ঠিক আছে, তো সমাজে তারা প্রথম শ্রেণী হিসেবে বিবেচিত হতো এবং তাদের প্রভাব প্রতিপত্তিও ছিল। তারপরে দেখো দ্বিতীয় স্টেটে কারা ছিল? দ্বিতীয় স্টেটে বা সেকেন্ড স্টেটে ছিল অভিজাত বা নোবেলিটি। এই যে সেকেন্ড স্টেটে কারা ছিল? এই সেকেন্ড স্টেটে ছিল
অভিজাত শ্রেণী, ঠিক আছে। তো অভিজাত শ্রেণী বা নোবেলিটি, ঠিক আছে। তো এরা ছিল সমাজে উচ্চবিত্ত ও প্রভাবশালী শ্রেণী। এরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ দখল করে রাখতো এবং প্রায় সব ধরনের কর থেকে মুক্তিও ছিল। তো এই দ্বিতীয় শ্রেণীভুক্ত হিসেবে কারা বিবেচিত হতো? অভিজাতরা, ঠিক আছে, বা নোবেলিটিরা। তো এদের শাসন করার অধিকার ছিল এবং শাসন ক্ষেত্রের বিভিন্ন পদগুলি তাদের জন্যই যে প্রযোজ্য ছিল, সাধারণ মানুষের জন্য না। কেবল এই অভিজাতদের জন্যই শাসন ব্যবস্থা বিভিন্ন পদগুলি কি হতো, উপযুক্ত ছিল, ঠিক আছে। তো তারা ছিল দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত বা যাজকদের পরে তাদের স্থান ছিল সমাজে, তাদেরও যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল এবং সমস্ত ধরনের যে শাসনতান্ত্রিক ক্ষমতা তাদের হাতেই ছিল এবং শাসন করার ক্ষমতা তাদের হাতেই ছিল। তারা যোগ্য হোক অযোগ্য হোক তারাই শাসন করবে, ঠিক আছে, যেহেতু তারা দ্বিতীয় শ্রেণীভুক্ত, যেহেতু তারা অভিজাত, ঠিক আছে। তো তারা সমাজে কি উচ্চবিত্ত ও প্রভাবশালী শ্রেণী ছিল, এই অভিজাত শ্রেণী, এবং এরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ যেগুলো শাসন ক্ষেত্রের পদ সেগুলো দখল করে রাখতো এবং প্রায় সব ধরনের কর থেকে এরাও মুক্তি ছিল। তো এরাও কোনো রকম কোনো কর দিত না। তো যাজকদের পরে কারা অভিজিত হতো? তাদের যে সমাজের স্থান ছিল সেকেন্ড স্টেট বা অভিজাত শ্রেণী, ঠিক আছে। এবারে তো এরা জনসংখ্যার কত পার্সেন্ট ছিল? পুরো জনসংখ্যার কেবলমাত্র 2% ছিল এই অভিজাত শ্রেণী, ঠিক আছে। তারপরে দেখো তৃতীয় স্টেটে কারা ছিল? তৃতীয় স্টেটে ছিল মূলত সাধারণ মানুষ। এই যাজক এবং অভিজাত শ্রেণীকে বাদ দিয়ে সমাজের যত মানুষ তারা এই তৃতীয় সম্প্রদায় হিসেবে বিবেচিত হতো, ঠিক আছে। যেমন দেখো বলা হয়েছে কৃষক, শ্রমিক, বুর্জোয়া, শিক্ষিত, মধ্যবিত্ত, গরিব জনতা এই শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ যাজক শ্রেণী এবং অভিজাত শ্রেণীকে বাদ দিয়ে, অভিজাত শ্রেণীর বংশ পরম্পরায়, ঠিক আছে, সেই অভিজাত শ্রেণীকে বাদ দিয়ে, যাজক শ্রেণীকে বাদ দিয়ে পুরো যে জনসংখ্যা, অর্থাৎ পুরো যে এই 2% এবং 1%, 3%কে বাদ দিয়ে 97% জনসংখ্যা তৃতীয় সম্প্রদায় হিসেবে বিবেচিত হতো, ঠিক আছে। তো সব থেকে গরিব থেকে শুরু করে একেবারে ধনী, ঠিক আছে, এবং শিক্ষিত থেকে অশিক্ষিত সকলে এই তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল, ঠিক আছে। তো দেশের দেখো 98% বা ওই 97% মানুষ ছিল কি এই শ্রেণীরভুক্ত, ঠিক আছে। এই শ্রেণীর হলেও তাদের কোনো রাজনৈতিক বা সামাজিক অধিকার ছিল না। যদি এই তৃতীয় স্টেটের কোনো মানুষ রাজনৈতিক বা শাসন ক্ষমতার যোগ্য হতো তাহলেও তারা কিন্তু কি হতো না, অভিজাত হিসেবে বা গণ্য হতো না, বা তারা যে শাসন করার অধিকার পেত না। যেহেতু তারা বংশগত সূত্রে এই অভিজাত পরিবারে বা অভিজাত শ্রেণীতে জন্মগ্রহণ করেনি, সেহেতু তারা শাসন ক্ষেত্রে কোনো রকম কোনো হস্তক্ষেপ করতে পারবে না, যেহেতু তারা তৃতীয় সম্প্রদায়ে কি করেছে, জন্মগ্রহণ করেছে, ঠিক আছে। এছাড়া তাদের কোনো সামাজিক অধিকার ছিল না, ঠিক আছে। সমাজের যত সব অধিকার কাদের ছিল? এই প্রথম স্টেট আর কি দ্বিতীয় স্টেটের, এবং তাদের প্রতিপত্তি ছিল, তাদেরই যে সামাজিক মর্যাদা ছিল। এই তৃতীয় সম্প্রদায়ের না শাসনতান্ত্রিক না বা বলা যায় যে না রাজনৈতিক না সামাজিক কোনো রকম কোনো অধিকার ছিল না। এবং পুরো পুরো ফ্রান্সের যে যে অর্থনৈতিক ব্যবস্থা বা এই অর্থনৈতিক ব্যবস্থাকে সামাল দেওয়ার যত সব কর আদায় করা হতো সেই সমস্ত কর এই তৃতীয় সম্প্রদায়েরই দিতে হতো, ঠিক আছে। তো এই গেল ফ্রান্সের সমাজ ব্যবস্থা নিয়ে আজকের আলোচনা। তো স্টুডেন্টস, আজকের আলোচনার ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।